জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ই স্কুল। পড়াশোনায় লকডাউন নয়, এটাই আমাদের মাথায় প্রথমে আসে যে সত্যিই তো আমরা সকলেই গৃহবন্দী, কিন্তু এই গৃহবন্দির দশা যাদের, অর্থাৎ ছাত্রছাত্রীদের, তাদের কথা কি আমরা কেউ ভেবেছি? তারা হয়তো বাড়িতে বসে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু কতটা তারা নিজেরা একা একা বসে সেই পড়াশোনাটা শিখতে পারছে, আত্মস্থ করতে পারছে, সে নিয়ে ভাবার পরই কিন্তু আমাদের এই বিশেষ উদ্যোগ ই স্কুল, অর্থাৎ ইলেকট্রনিক স্কুল। টিভির পর্দায় আপনারা এই মুহূর্তে স্টুডিওটাকে যেটা দেখতে পাচ্ছেন তা কিন্তু সত্যি সত্যি একটা মিনি ক্লাসরুম আমরা বলতে পারি। আর শুধুমাত্র পুঁথিভিত্তিক শিক্ষা নয়, এখানে হাতে কলমে শিক্ষকরা পাঠদান করে থাকেন আমাদের ওপারে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য। আজকের বিষয় এতক্ষণে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন, আরও একবার বলে দিই, উচ্চ মাধ্যমিকের রসায়ন। রসায়ন নিয়ে অনেকের আবার একটু ভয় আছে, আবার অনেকের কাছে না, এটা তো কোনো ব্যাপারই না। সবার জন্যই আমি বলবো যে আজ রসায়নের যে চ্যাপ্টার পড়ানো হবে তা হলো দ্রবণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন শিক্ষক রয়েছেন স্টুডিওয় উপস্থিত। আপনাকে স্বাগত জানাবো। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক শ্যামল কুমার খাড়া। শ্যামলবাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। প্রথমত, এই যে লকডাউন, এই লকডাউনের পরিবেশে পড়াশোনাটা সত্যিই ভীষণ দরকারি। আর যেভাবে আজ আমরা দ্রবণ চ্যাপ্টারটা পড়বো, আমি একদম শুরুতেই বলি যে আমরা শুরুটা কি দিয়ে করবো আজকের এই চ্যাপ্টার? আচ্ছা, নমস্কার সকল ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধুদের প্রথমে শুভেচ্ছা জানাই। আমি আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, দ্রবণ চ্যাপ্টারটা, এই দ্রবণ চ্যাপ্টারের যে অংশটা পড়াবো, যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে, তাদের কাজে লাগবে। এবং ক্লাস 12-এর ইউনিট 2, যে 14টা ইউনিট পড়তে হয়, তার মধ্যে ইউনিট 2-তে এই চ্যাপ্টারটা রয়েছে। যতটুকু পারবো আমি সেইটুকু তোমাদের আমি বুঝিয়ে এবং নোট দিয়ে পড়াবো। ওই জন্য তোমরা ক্লাসটা ভালো করে ফলো করো এবং প্রত্যেকে হাতের সামনে পেন আর খাতা নিয়ে বসো। অর্থাৎ স্যারের কথা মতো কিন্তু চটজলদি, কারণ স্যার এখানে এই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিন্তু সমস্তটাই বোঝানোর চেষ্টা করবে। থিওরিটা একদম বোর্ডে তোমরা দেখতে পাবে। সুতরাং একটা খাতা আর একটা পেন নিয়ে ঠিক টেলিভিশনের সামনে এই মুহূর্তে যারা বসে আছো তারা চটজলদি খাতা আর পেনটা অ্যারেঞ্জ করে নাও প্লিজ। স্যার, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, দেখো, যে কোনো একটা দ্রাবক, তার মধ্যে যদি আমি দ্রাব যোগ করি তাহলে যে সমশক্ত মিশ্রণটা উৎপন্ন হবে তাকে আমরা বলছি কি দ্রবণ বলি। তাহলে এখন এই দ্রবণের যা দ্রাবকের যা ভৌত অবস্থা হয়, এই দ্রবণের ভৌত অবস্থা ঠিক তার অনুরূপ হয়। তাহলে এখন তরলটা, এই যে দ্রাবকটা যদি মনে করো তরল হয়, তাহলে দ্রবণটাও কী হবে? তরল হবে। তাহলে এই দ্রাবকের যা ভৌত অবস্থা, এই দ্রবণটার ভৌত অবস্থা কিছুটা পরিবর্তন ঘটে যায়। যেমন এই বিশুদ্ধ, যদি আমি দ্রাবকটাকে জল নিই, তাহলে বিশুদ্ধ দ্রাবক জলের 1 অ্যাটমসফিয়ারের প্রেসারে এর বয়েলিং পয়েন্টস, ফুটনাঙ্ক কত হয় না? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই যে দ্রবণটা পাবো, মনে করো এটা চিনি বা লবণ যোগ করে যে দ্রবণ পেয়েছিলাম, দেখব কি এই দ্রবণ তার স্ফুটনাঙ্কের মানটা গ্রেটার দেন কত হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যাচ্ছে। তাহলে ভৌত ধর্ম পরিবর্তন হলো। আবার দেখো জল, তার হিমাঙ্ক ছিল, বিশুদ্ধ জলের হিমাঙ্ক ছিল কত না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে যে দ্রবণটা পাবো, দ্রবণের হিমাঙ্কের মানটা হয়ে যাবে লেস দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভৌত ধর্মের কিছুটা পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তনটা ঘটছে, কতটা পরিবর্তন ঘটবে? মনে করো আমি এই যে জলটা ছিল তাকে আমি 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বয়েল করতে চাইব, তাহলে কতটা এখানে দ্রাব যোগ করতে হবে সেটা আমি কি করে জানবো? তার জন্য তোমাকে পড়তে হবে কি না, এই দ্রবণটার গাঢ়ত্বের উপর, অর্থাৎ কতটা দ্রাব আমি যোগ করছি তার উপর নির্ভর করবে এই ভৌত ধর্মের পরিবর্তনটা কত ঘটবে। সেই জন্য প্রথমেই আমাকে পড়ে নিতে হবে যে এই যে দ্রবণের যে গাঢ়ত্বগুলোকে আমরা কি কি একক দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে গাঢ়ত্বে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে প্রথমটা আমি বলবো কি, যে নর্মালিটি। তাহলে 1 নম্বর হচ্ছে নর্মালিটি। নর্মালিটি একে আমরা ক্যাপিটাল N দিয়ে ডিনোট করি। এই জিনিসটা কি? তাহলে এখানে মনে করো একটা দ্রবণ নিয়েছি, তাহলে এখানে একটা দ্রবণ নিয়েছি যার আয়তন হচ্ছে কত না? 1 লিটার। তাহলে যেহেতু দ্রবণ বলছি, নিশ্চয়ই এর মধ্যে কোন একটা দ্রাব
দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে এই দ্রাবের পরিমাণ যদি দেখি কত না 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব, তখন এই দ্রবণটাকে আমরা বলবো কত 1 নর্মাল। এই যদি দেখিস যে 1 লিটার এই যে দ্রবণটা, তার মধ্যে 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে, তাকে বলবো কত 2 নর্মাল। তেমনি যদি x গ্রাম তুল্যাঙ্ক থাকে, তাকে বলবো কত x নর্মাল। তাহলে ডেফিনেশনটা হবে যে 1 লিটার কোনো দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে, তাহলে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাকে আমরা বলবো কি ওই দ্রবণের নর্মালিটি। আরেকবার বলছি, তোমার ডেফিনেশনটা লিখে নাও। তাহলে আসছে দেখো এখানে 1 লিটার কোনো দ্রবণে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে, তাহলে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। তাহলে এখানে আমরা n দিয়ে প্রকাশ করব। এখানে একটা কোশ্চেন দেয় যে ডেসি নর্মাল সলিউশন কাকে বলবো। ডেসি নর্মাল মানে কত না 1/10 গ্রাম তুল্যাঙ্ক যদি থাকে, তাহলে বলবো দেখো যে 1 লিটার কোনো দ্রবণে যদি দেখি 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, তখন সেই দ্রবণটাকে আমরা বলবো কি ডেসি নর্মাল দ্রবণ বলবো, যাকে আমরা n/10 দিয়ে ডিনোট করব, n/10। তাহলে এখান থেকে তোমাকে যে কোনো ডেফিনেশান তুমি লিখতে পারবে। যদি বলে 1 নর্মাল সলিউশন, তা তুমি তখন বলবে কি না 1 লিটার কোনো দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে শুধু নর্মাল বা 1 নর্মাল দ্রবণ বলবো। যদি বলে ডেসি নর্মাল, তাহলে এই নাম্বারটা খালি চেঞ্জ করে দেবে। তাহলে বলবে 1 লিটার কোনো দ্রবণে 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ডেসি নর্মাল দ্রবণ বলবো, যাকে আমরা n/10 দ্বারা প্রকাশ করব। এবার গেলে এটা ডেফিনেশান পার্ট, যে কোনো ডেফিনেশান দিলে এইভাবে লিখবে। এবারের গাণিতিক রূপ, নিউমেরিক্যাল প্রবলেম যখন করবে কি করবে। তাহলে সবসময় যখন দ্রবণ তৈরি করব, সবসময় তো 1 লিটার দ্রবণ আমরা তৈরি করি না। তাহলে মনে করে এখানে আমি ভি লিটার লিখে নেব, এটা ধরি ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রবীভূত আছে। তাহলে এবার এই দ্রাবটাকে গ্রামটাকে গ্রাম তুল্যাঙ্কে কনভার্ট করতে হবে। তাহলে ধরে নিচ্ছি, তাহলে ধরি দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সমান ই গ্রাম। তাহলে দেয়ারফর দ্রবণে দ্রবীভূত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক এটি ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই তার তুল্যাঙ্ক ভর করতে দেবে W/E। তা দেখার পর লিখতে পারি যে ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ দ্যাট ইজ ইকুয়াল টু W/E গ্রাম তুল্যাঙ্ক। তাহলে দেয়ারফর 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ ইকুয়াল টু W/E ইন্টু ভি গ্রাম তুল্যাঙ্ক। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশান তাহলে লিখতে পারি দেয়ারফর দ্রবণের নর্মালিটি ব্র্যাকেটে n লিখলাম, এইটা ইকুয়াল টু W/E ইন্টু ভি। তাহলে এটা আমার ওয়ার্কিং ফর্মুলা। তাহলে ভি এর ইউনিটটা মনে রাখবে লিটার। এবার অনেক সময় বেশিরভাগ নিউমেরিক্যাল প্রবলেমে আয়তনটা মিলিলিটারে দিয়ে দেয়। তাহলে যদি ভি মিলিলিটার দেয়, তখন তাকে লিটারে কনভার্ট করতে গেলে ভি ডিভাইডেড বাই 1000 লিটার হয়ে যাবে। তাহলে তখন এইটা হচ্ছে ভিটা হচ্ছে কি লিটার এককে দ্রবণের আয়তন। যদি মিলিলিটার হয় তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে W/E ইন্টু ভি, উপরে দেখো 1000 চলে যাবে। এই
তাহলে যদি লিটার একক দেয় তখন এই ফর্মুলা ইউজ করবে, আর যদি আয়তনটাকে মিলিলিটার দেয় সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করবো। অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমও একদম সলভ করে হাতে কলমে সেটা স্যার দেখিয়ে দিলেন। একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আরও বেশ কিছু প্রসঙ্গ তুলে তুলে আলোচনা করব। এই মুহূর্তে যারা রয়েছে খাতা পেন নিয়ে কিন্তু তারা একদম স্টিক থাকো টেলিভিশনের সামনে। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি24 ঘন্টা। স্কুলে যেরকম একটা গোটা ক্লাসের পর তারপর একটা ব্রেক পাওয়া যেত, এখানে আমাদের একটা গোটা ক্লাসের মাঝে একটু ছোট ছোট ব্রেক নিতেই হবে। ব্রেকের পর ফিরে এলাম, স্যারের কাছেই চলে যাব। স্যার আচ্ছা, এবার যেটা আছে নর্মালিটি যেটা পড়লাম তার ইউনিট কী হবে? তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখো, নর্মালিটি ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই ই ইন্টু ভি। তাহলে এটাকে লিখতে পারি ডব্লু ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই ভি। তাহলে ডব্লু বাই ইটা ছিল দেখো গ্রাম তুল্যাঙ্ক এর ইউনিটটা, আর ভি হচ্ছে লিটার, তাহলে ইউনিট হবে গ্রাম তুল্যাঙ্ক পার লিটার। তাহলে নর্মালিটির ইউনিট হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এবার উষ্ণতার উপর নির্ভরশীলতা, তাহলে এই যে নর্মালিটি এই টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট হবে কি হবে না সেটা জানবো কী করে। আবার ইকুয়েশান লেখো এন ইকুয়াল টু ডব্লু ডিভাইডেড বাই ই ইন্টু ভি। দেখো এখানে ডব্লু ই এরা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু যে দ্রবণের আয়তন, তোমরা জানো আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল। যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে যে কোনো তরলের আয়তন কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে আয়তন যদি পরিবর্তন হয় তাহলে উষ্ণতা পরিবর্তনে নর্মালিটি পরিবর্তন ঘটবে। তার মানে দ্রবণের যে নর্মালিটি এই কনসেন্ট্রেশন টার্মটা এটা দ্রবণের আয়তনের উপর কী হবে না নির্ভরশীল হবে, বা এই টেম্পারেচারের উপর নির্ভরশীল হবে, উষ্ণতার উপর নির্ভরশীল হবে। তাহলে এই পার্টটা গেল নর্মালিটি। সেকেন্ড পার্ট আমরা পড়াবো। সেকেন্ড পার্টে যাওয়ার আগে স্যার একটা কোয়েশ্চেন নিয়ে নিই, আমাদের এসেছে একজন স্টুডেন্ট, তার কোয়েশ্চেন তিনি পাঠিয়েছেন, একবার শুনবো। আমার নাম সৌকর্য বিশ্বাস, আমি ত্রিবেণী থার্মাল ডক্টর বিধানচন্দ্র রায় বিদ্যালয়ের ছাত্র। আমার প্রশ্ন হলো যে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টের মলিকুলার ইন্টারপ্রিটেশন কি হতে পারে? আমার নাম চন্দ্রানী পোদ্দার, আমি দিনহাটা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। দ্বাদশ শ্রেণীর দ্রবণ অধ্যায়টি থেকে আমার একটি প্রশ্ন ছিল যে কঠিন দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক কম হয় কেন? এই বিষয়ে বিশদে জানতে পারলে উপকৃত হতাম। আমি সাগ্নিক চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ি। আমি 11 থেকে 12-এ উঠেছি। তো সলিউশন অধ্যায়টির উপর আমার একটা প্রশ্ন আছে, অ্যাজিওট্রপিক মিক্সচার কাকে বলে, আর একে কি আইডিয়াল সলিউশন বলা যায়? আমার নাম সোহেল মল্লিক, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে। আর আমার কোশ্চেন হচ্ছে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতির সময় মিক্সিং এনথালপির মান 0 থেকে বেশি কেন হয়? আমরা শুনলাম, আমরা প্রশ্নগুলো শুনলাম, এক এক করে কি আপনি উত্তর দেবেন? আচ্ছা, এই কোশ্চেনগুলো তো আমি পড়াতে পরপর বলবো, কারণ এগুলো যেগুলো পড়াচ্ছি সেই রিলেটেড নয় তো, হ্যাঁ, ফলে যারা নতুন শিক্ষার্থী তাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমি পরপর পড়ে যাই, হ্যাঁ, যতদূর পড়ে যাব তারপর তোমার উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে মোলারিটি, পরের কনসেন্ট্রেশন টার্ম হচ্ছে মোলারিটি। একে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল এম। তাহলে এই জিনিসটা কি না, এখানেও আমি 1 লিটার একটা দ্রবণ নিয়েছি। তাহলে যেহেতু দ্রবণ, তা নিশ্চয়ই এর মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে এই দ্রাবের পরিমাণ যদি দেখি 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল, তখন এই দ্রবণটাকে বলবো 1 মোলার দ্রবণ। তেমনি 2 গ্রাম অণু বা 2 গ্রাম মোল হলে তাকে বলবো 2 মোলার। তেমনি এক্স মোল হলে তাকে বলবো কত? এক্স মোলার। তাই ডেফিনেশানটা একই টাইপ আসবে। তাহলে বলবো 1 লিটার কোনো দ্রবণে দ্রাবের যত গ্রাম অণু বা গ্রাম মোল দ্রবীভূত থাকবে, তাহলে সেই গ্রাম মোল সংখ্যা বা গ্রাম অণু সংখ্যাটাকে ওই দ্রবণের মোলারিটি বলবো।
তাহলে এখান থেকেও ঠিক একইভাবে মোলার যদি সলিউশন বলে তাহলে একইভাবে তুমি আনসারটা লিখবে। ঠিক আছে, এবার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ঠিক একইভাবে ধরে নাও যে ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে এই দ্রাবটাকে তাকে মোলে কনভার্ট করতে হবে। মোলে কনভার্ট করতে গেলে আমরা জানি যে ওয়েট ইন গ্রামকে যদি ওই দ্রাবের মলিকুলার মাস দিয়ে ডিভাইডেড করি তাহলে আমরা মূল সংখ্যা পাবো। তো এটা লিখবে এখন দ্রাবের আণবিক ভর এ হলে, কারণ এখানে মোলারিটিকে এম দিয়ে ডিনোট করেছে, ওই জন্য এম লিখবো না, এ লিখছি। এ হলে দ্রবণে দ্রবীভূত দ্রাবের মূল সংখ্যা ইকুয়াল টু W ডিভাইডেড বাই এ। তাহলে দেয়ারপর লিখতে পারি ভি লিটার দ্রবণে দ্রাবের পরিমাণ ইকুয়াল টু W ডিভাইডেড বাই এ মূল। তাহলে 1 লিটার দ্রবণের দ্রাবের পরিমাণ সমান W ডিভাইডেড বাই এ ইন্টু ভি মূল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশান দ্রবণের মোলারিটি ক্যাপিটাল M ইকুয়াল টু W ডিভাইডেড বাই এ ইন্টু ভি। তাহলে ভিটা আয়তনটা বলেছি কি এখানে লিটার এককে আমরা বলছি, যদি মিলিলিটার এককে দেয় তাহলে একইভাবে লিখব নর্মালিটি ইকুয়াল টু W ইন্টু 1000 উপরে হয়ে যাবে, একদম ঠিক নর্মালিটির মতো, এ ইন্টু ভি। এখানে এ আছে, ওখানে ভি ছিল। একদমই, আমরা নর্মালিটি মোলারিটি এই দুটো পার্টি পড়লাম। স্যার খুব সুন্দর করে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আরও একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গিয়েছে এবং জানিয়ে রাখি এরপরে কিন্তু স্যারের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকছে। এই চ্যাপ্টার সংক্রান্ত যা প্রশ্ন আছে স্টুডেন্টরা যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছো, ই স্কুল দেখছো, তারা করতে পারো। টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার অলরেডি যাচ্ছে। একটা ছোট্ট ব্রেক, ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ই স্কুল। স্যার উপস্থিত রয়েছেন এবং আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন। একটা ছোট্ট ব্রেকের পর বলেছিলাম টেলিফোন লাইন খুলে দেওয়া হবে। টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে। আমরা কথা না বাড়িয়ে বরং একদম পড়াশোনায় চলে যাই। স্যার এবারে যে মোলারিটি তার একক, তাহলে এম ইকুয়াল টু W ডিভাইডেড বাই এ ইন্টু ভি ইকুয়াল টু W ডিভাইডেড বাই এ বাই ভি। তাহলে এইটা W ডিভাইডেড বাই ই, এটা নাম্বার অফ মোলস, তাহলে এটা মোল, আর ভি ইউনিট হচ্ছে লিটার, তাহলে ইউনিট হবে মোল লিটার ইনভার্স। এবার করবে উষ্ণতার উপর নির্ভরশীলতা, তাহলে এম ইকুয়াল টু W ডিভাইডেড বাই এ ইন্টু ভি। তাহলে সেই নর্মালিটি আগের মতোই, এখানে যেহেতু দ্রবণের আয়তনটা আছে, তাহলে দ্রবণের আয়তন যেহেতু উষ্ণতার উপর নির্ভরশীল, সেজন্য দ্রবণের মোলারিটি এটাও দ্রবণের উষ্ণতার উপর নির্ভরশীল। একটা ছোট্ট ফোন নিয়ে নেব, আমাদের সঙ্গে একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে প্রত্যুষ পাহাড়ি কথা বলছিলাম। আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র। বেশ, প্রদ্যুৎ, কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার প্রশ্নটা হলো অ্যাজিওট্রপিক মিক্সচার কাকে বলে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, স্যার নিশ্চয়ই আপনার উত্তর দেবেন। দেখো, তাই এটা গেল। এবার পরের কনসেন্ট্রেশনটা বলবে কি মোলালিটি, একে আমরা স্মল এম দিয়ে ডিনোট করব, স্মল এম। তাহলে এই জিনিসটা কি না, এবার আমি এখানে 1 কেজি বা 1000 গ্রাম আমি কি নেব, একটা বিশুদ্ধ দ্রাবক নেব। তাহলে এখানে দ্রবণ তৈরি করতে গেলে নিশ্চয়ই এর মধ্যে আমাকে দ্রবীভূত করতে হবে। খেয়াল করবে আগেরগুলো ছিল দ্রবণের আয়তন, আর এক্ষেত্রে নিলাম কত না, আমরা দ্রাবকের পরিমাণটা নিয়েছি কত, 1000 গ্রাম। তাহলে এখানে এই দ্রাবটা তার অ্যামাউন্ট যদি দেখি 1 গ্রাম অণু বা 1
গ্রাম মূল, তখন এই দ্রবণটাকে আমরা বলবো কি 1 মোলাল দ্রবণ। একে আমরা স্মল এম দিয়ে ডিনোট করছি। যদি দেখি এর পরিমাণটা, দ্রাবের পরিমাণ 2 গ্রাম অণু বা 2 মোল, তাকে বলবো কত 2 মোলাল সলিউশন। যদি এক্স গ্রাম অণু হয় তাকে বলবো কত এক্স মোলাল সলিউশন। তাহলে ডেফিনেশানটা এক্ষেত্রে হবে যে 1 কেজি और 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের যত গ্রাম অণু বা গ্রাম মোল দ্রবীভূত থাকবে, তাহলে সেই গ্রাম অণুর সংখ্যা বা মোল সংখ্যাটাকে ওই দ্রবণের মোলালিটি বলবো। আমাদের সঙ্গে আরো একজন টেলিফোন লাইনে রয়েছেন, শাগনিক সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো শাগনিক, কি প্রশ্ন রয়েছে? কোল্ড ড্রিঙ্কসে নরম পানীয় বা নরম পানীয়তে CO2 যোগ করা হয় কিভাবে, হেনরির সূত্র দ্বারা ব্যাখ্যা করো। বেশ, শুনতে থাকো শাগনিক। আচ্ছা, তাহলে মোলালিটি স্যার, উত্তর একটা একটা করে দিলে এটা তো আসলে কি, যেগুলো ওদের এই ধরনের কোশ্চেন করাই সুবিধা হবে, যেটা পড়াচ্ছি সেই রিলেটেড। নাহলে আরও অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা এই জিনিসগুলো এখন তো পড়েনি, বলে তাদের অসুবিধা হবে, মাঝখান থেকে বেশ আরম্ভ করলে ওদের অসুবিধা হবে। ওই জন্য আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, রাজশ্রী রয়েছেন। রাজশ্রী, কি প্রশ্ন রয়েছে? 250 মিলিলিটার N/10 মাত্রার অ্যাসিড দ্রবণের সাথে 150 মিলিলিটার N/10 মাত্রার ক্ষার দ্রবণকে মেশানো হলো। অন্তিম দ্রবণের প্রকৃতি ও মাত্রা নির্ণয় করো। আচ্ছা, ওগুলো পরপর যাবো আর কি। রাজশ্রী, শুনতে থাকুন। না, আমাদের হাতে সময় খুব কম, যেহেতু মানে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করতে করতে আমরা যদি উত্তর দিতে থাকি কিছু কিছু, তাহলে খুব সুবিধা হয়। তাহলে এখানে এবার গাণিতিক রূপে চলে যাই মোলালিটির। তাহলে এখানে দুটো জিনিস, এই দ্রাবক আর দ্রাবের পরিমাণটা নেব। তাহলে আমি ধরে নিচ্ছি যে যখন এই যে জিনিসটা ছিল দ্রাবক প্লাস দ্রাব ইকুয়াল টু দ্রবণ, আমরা দ্রাবককে সাফিক্সে 1 লিখব আর দ্রাবটাকে 2 দিয়ে লিখব। তা যখন আমি W1 লিখব তখন বোঝাবে কি দ্রাবকের পরিমাণটা বোঝাবে, আর যখন W2 লিখব সেটা দ্রাবের পরিমাণকে বোঝাবে। তাহলে ধরে নিচ্ছি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। এবার দ্রাবটাকে মূলে কনভার্ট করতে হবে, তাহলে দ্রাবের আণবিক ওজনটা ধরে নেবে। তাহলে এখন দ্রাবের আণবিক ভর M2 হলে, 2 ধরছে এটা, M2 হলে দ্রবণে দ্রাবের পরিমাণ সমান W2 ডিভাইডেড বাই M2 মোল। তাহলে লিখতে পারি দেয়ারফর W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের পরিমাণ সমান W2 বাই M2 মোল। তাহলে দেয়ারফর 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের পরিমাণ হবে W2 ইন্টু উপরে চলে যাবে 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। তাহলে দেয়ারফর দ্রবণের মোলালিটি একে আমরা স্মল m দিয়ে লিখছি। তাহলে এইটা ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এবার একইভাবে এখানে ইউনিট আসবে, তাহলে ইউনিট আসবে, তাহলে এখানে মোলালিটি M, এইটা ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। তাহলে ইউনিটটা আসবে, ইউনিট লিখবে, এইটা ইকুয়াল টু মোল পার কেজি, মোল কেজি টু দি পাওয়ার -1, ইউনিট লিখবে মোল পার কেজি। এবার উষ্ণতার উপর নির্ভরশীলতা, তা দেখছো এখানে M ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। তাহলে এই যে মোল সংখ্যা দ্রাবের, এটা পরিমাণকে নির্দেশ করছে, তাহলে পরিমাণ উষ্ণতার উপর নির্ভরশীল নয়। আবার এটা দ্রাবকের পরিমাণ, এটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়, ওই জন্য দ্রবণের মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ হবে।
তাহলে এইগুলো গেল তোর ম্যাথামেটিক্যাল ফর্মুলা গেল। এবার করতে হবে এই যে নর্মালিটি আর মোলারিটি এর মধ্যে রিলেশান, তাহলে রিলেশান বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ আ সলিউশন। তাহলে আমি ধরে নিচ্ছি যে ভি লিটার দ্রবণে ডব্লিউ গ্রাম দ্রবীভূত আছে। তাহলে দেওয়ার পর আমি লিখতে পারি দ্রবণটার নর্মালিটি n ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ই ইন্টু ভি, আর মোলারিটি m ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এ ইন্টু ভি। তাহলে দেওয়ার পর ডিভাইডেড করে দাও, নর্মালিটি বাই মোলারিটি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ই ইন্টু ভি ডিভাইডেড বাই ডব্লিউ ডিভাইডেড বাই এ ইন্টু ভি, দ্যাট ইজ ইকুয়াল টু এ বাই ই। এবার জানা আছে ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভার ই ইকুয়াল টু এ বাই এক্স, আণবিক ওজন ডিভাইডেড বাই ফ্যাক্টর কত এক্স। তাহলে এক্সটা কি না, এক্স ইকুয়াল টু ক্ষারগ্রাহিতা, কার ক্ষেত্রে না অ্যাসিডের ক্ষেত্রে, আর ক্ষারের ক্ষেত্রে বলবে কি অম্লগ্রাহিতা, এখানে লিখব ক্ষারের ক্ষেত্রে, আর লবণের ক্ষেত্রে লিখব ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের যোজ্যতা, বা তুমি লিখতে পারো অ্যানায়নের সংখ্যা ইন্টু অ্যানায়নের যোজ্যতা। তাহলে যেহেতু আমরা এখানে অ্যাসিড, ক্ষার আর লবণ নিয়ে কথা বলছি, ওখানে তিনটের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা আসবে। তাহলে এখন যাক আমি যদি এর পরিবর্তে এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এ ডিভাইডেড বাই এ বাই এক্স, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। তাহলে দেয়ারফর নর্মালিটি n ইকুয়াল টু m ইন্টু এক্স। তাহলে এক্সটা ডিফারেন্ট দাবের ক্ষেত্রে, অ্যাসিড, ক্ষার, লবণের ক্ষেত্রে এই মানটা ডিফারেন্ট হবে। তাহলে এই দুটোর মধ্যে আমরা রিলেশন জানতে পারব। এরপর চলে আসবো আমরা যে মূল ভগ্নাংশ, মূল ফ্র্যাকশন, মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ একে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তাহলে এখানে দ্রবণের ক্ষেত্রে দ্রাবক প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। এবার ভগ্নাংশ মানে এটা তোমরা মাধ্যমিকে নিউমেরিক্যাল প্রবলেমে করেছিলে যে জল আর দুধ যদি 2:7 এই রেশিওতে মিশে থাকে, তাহলে জল আর দুধ যদি মিশে থাকে তাহলে জলের পরিমাণ করতে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 7। তাহলে এখানে তেমনি দ্রবণ তো এরকম একটা মিশ্রণ যেখানে দ্রাবক আর দ্রাবক আছে। তাহলে এখানে যে কোনো একটা যে পদার্থের আমি মূল ভগ্নাংশ বের করব, তাহলে সেই পদার্থের মূল সংখ্যাকে দ্রবণে উপস্থিত মোট উপাদানগুলোর যদি আমি মূল সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো কি না ওই উপাদানের মূল ভগ্নাংশ পাবো। তাহলে এখানে এই মূল ভগ্নাংশ কি করে ক্যালকুলেশন করব, তাহলে মূল ভগ্নাংশ আমি দ্রাবকের পরিমাণটা W1 আর দ্রাবের পরিমাণটা W2 ধরে নেব। তাহলে এদের আগে মোলে কনভার্ট করতে হবে। তাহলে মোলে কনভার্ট করতে গেলে এই পরিমাণকে তাদের আণবিক ওজন দিয়ে ভাগ করতে হবে। মানে দ্রাবকের আণবিক ওজনটা M1 আর দ্রাবের আণবিক ওজনটা M2 ধরে নিলাম। তাহলে এখানে দ্রাবকের মূল সংখ্যা যেটাকে আমি N1 দিয়ে ডিনোট করব, N1, তাহলে এটা আসবে W1 বাই M1, আর যেটা দ্রাবক এর মূল সংখ্যা N2 ইকুয়াল টু W2 বাই M2 আসবে। তাহলে এই যে মূল সংখ্যাগুলো পেয়ে গেছি, তার মানে রেশিওটা এই আছে। তাহলে এখানে এই দ্রাবকের মূল ভগ্নাংশ একে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তাহলে দ্রাবকের ক্ষেত্রে
দ্রাবকের মোল ভগ্নাংশ x1 ইকুয়াল টু হবে n1 ডিভাইডেড বাই টোটাল কত n1 প্লাস n2। একদমই, আমি এখানেই একটু বিরত করবো, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, আমরা ব্রেক নিয়ে নেব। ব্রেকের পর একদম খুব কম সময় আমরা পাবো, ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ক্লাস একদম শেষ হয়ে আসার পথে লাস্ট মিনিট আমি স্যারের কাছ থেকে কিছু জানতে চাইবো স্যার। আচ্ছা, এই যে থিওরিটুকু পড়ালাম, তাহলে এই রিলেটেড তুমি নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো করবে তার ওই ফর্মুলাগুলো শর্টকাটে একটু লিখে দিচ্ছি, একটু লিখে নাও। তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে নর্মালিটি n ইকুয়াল টু W ডিভাইডেড বাই E ইন্টু ভি, যদি ভিটা লিটার এককে থাকে, আর যদি মিলিলিটার ইউনিট থাকে তাহলে W ইন্টু 1000 ডিভাইডেড বাই E ইন্টু ভি, যদি ভিটা মিলিলিটার ইউনিট থাকে। একইভাবে মোলারিটি এইটা ইকুয়াল টু W ডিভাইডেড বাই A ইন্টু ভি, যদি লিটার এককে থাকে, আর W ডিভাইডেড বাই ইন্টু 1000 ডিভাইডেড বাই A ইন্টু ভি, যদি মিলিলিটার একক থাকে। নাম্বার 2, যদি দ্রবণে দেখো যে দ্রাবের ওয়েট বাই ওয়েট ওজনটা দেওয়া রয়েছে, পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, আর দ্রবণটার ঘনত্ব দেওয়া আছে, তাহলে শর্টকাট মেথড হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যে নর্মালিটি n ইকুয়াল টু 10 dx ডিভাইডেড বাই ই। ডিটা কি না, গ্রাম পার মিলিলিটারে দ্রবণের ঘনত্ব, এক্সটা হচ্ছে কি দ্রাবের শতকরা পরিমাণ ওয়েট বাই ওয়েট অনুযায়ী, আর এম একইভাবে 10 dx ডিভাইডেড বাই এ। নাম্বার 3, দ্রবণের মোলালিটি স্মল m ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। নাম্বার 4, নর্মালিটি এইটা ইকুয়াল টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর এক্স। নাম্বার 5, তাহলে এইটার ক্ষেত্রে আসবে যে স্মল m আর ক্যাপিটাল m এর মধ্যে যে রিলেশানটা, তা লিখবে ক্যাপিটাল M ইকুয়াল টু m ইন্টু ডি ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু ডি ডিভাইডেড বাই 1000, m ইন্টু ডি ডিভাইডেড বাই m ইন্টু m2 হবে, এই m ইন্টু ডি m2। আর একটা আসবে, এটা একটু লিখে নিলে ভালো হয়, যে মূল ফ্র্যাকশনের সাথে দ্রবণের যে মোলারিটি তার রিলেশানটা। নাম্বার 6, স্মল m x2 মানে যে দ্রাবের মূল ভগ্নাংশ, এইটা ইকুয়াল টু। বেশ, আমাদের ক্লাস প্রায় একদম শেষ করতেই হচ্ছে, ছুটির ঘন্টা বাজতে যায়। আমি একটু ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদেরকে বলবো, তাদের জন্য বিশেষত আমাদের এই অনুষ্ঠানে বেশ কিছু টিপস রয়েছে। টিপসগুলো: উচ্চ মাধ্যমিকের রসায়নবিদ্যা বিষয়ে দ্রবণ টিপস, ভালো করে বুঝে থিওরি পড়তে হবে, থিওরিগুলো মনে রাখার জন্য বেশি করে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। গাণিতিক সমস্যা করার সময় প্রথমে ওয়ার্কিং ফর্মুলা লিখবে এবং যে রাশিগুলোর মান দেওয়া আছে তাও লিখবে। টিপস 3, ওয়ার্কিং ফর্মুলাতে প্রদত্ত মানগুলি বসিয়ে অজানা রাশিটির মান নির্ণয় করবে এবং ক্যালকুলেশন দেখাবে। উত্তর লেখার সময় অজানা রাশিটির যদি একক থাকে তা লিখতে হবে। সূত্র লেখার সময় যে রাশিগুলির মান নির্দিষ্ট থাকে তা উল্লেখ করবে। কি ঘটে তা সমীকরণ সহ লিখতে হবে। প্রশ্ন থাকলে সমীকরণটি সমতাযুক্ত সমীকরণ দেবে এবং যদি দৃশ্যমান কোনো পরিবর্তন ঘটে তা উল্লেখ করবে। বিক্রিয়াটি যদি জারণ বিজারণ শ্রেণীর হয় তাহলে কোনটি জারিত কোনটি বিজারিত হয়েছে তা উল্লেখ করবে। অর্থাৎ স্কুল জি 24 ঘন্টার আমাদের এই প্রয়াস, আজকে যার বিষয় ছিল রসায়ন এবং যেই চ্যাপ্টার আমাদেরকে স্যার পড়ালেন তা হলো দ্রবণ,
আর আগামীকাল যে সাবজেক্ট আমরা পড়াবো তা হলো মাধ্যমিকের ইতিহাস, ঠিক সকাল 11টায় স্কুল। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনারা কোথাও যাবেন না, সমস্ত খবরের হালফিলের আপডেট নিয়ে অন দ্য স্পটে একটু পরেই থাকবে সঞ্চিতা। দেখতে থাকুন জি 24 ঘন্টা।